নমস্কার। আজকে মহিলা মহলে অন্দর সংবাদ। অন্দর সংবাদ সবসময় যে ঘরের অন্দরের কথা হবে তা নাও হতে পারে। আজকে একজনের, আমাদের যিনি অতিথি আছেন, তার অন্তরের অন্দরের কথা শুনব। কিভাবে তার সেই প্রতিবন্ধকতা, তার জীবনের কিছু প্রতিবন্ধকতা ছিল, সেটা কিভাবে তিনি অতিক্রম করে আজকে একজন প্রতিষ্ঠিত লেখিকা, প্রতিষ্ঠিত সম্পাদিকা কি করে হলেন। আজ আমার অনুষ্ঠানের অতিথি লেখিকা ও সম্পাদিকা বিতস্তা ঘোষাল। নমস্কার দিদি। নমস্কার। আবার বসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে। একেবারে আপনার সঙ্গে আড্ডা মানেই কিছু নতুন নতুন শুনবো এবং খুব মন ভালো করা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করব। আগে তো আপনার সঙ্গে লেখিকা হিসেবে কথা বলেছি এবং সেই কথা বলতে গিয়ে অনেক কিছু জেনেছি। আজকে একদম একটা অন্য দিক নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আপনি যখন ছোট ছিলেন, সেই সময়ে আপনি একটা প্রতিবন্ধকতার সঙ্গে বড় হচ্ছিলেন। সেইটা কিভাবে আপনি প্রথম জানতে পারলেন, বা কবে থেকে প্রতিবন্ধকতাটা শুরু? আপনি কথা বলতে পারতেন না, সেটা কি জন্মগত নাকি কোনো দুর্ঘটনার জন্য হয়েছিল? সেইটা একটু আগে শুনে নিই। তার আগে অনেক ধন্যবাদ এরকম একটি বিষয় নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কারণ অনেক সময়ই আমরা নিজেদের যে প্রতিবন্ধকতা সেগুলো সচরাচর বলতে চাই না। সেগুলো যে আপনারা ভেবেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। না, এটা আমার জন্ম থেকেই ছিল। আসলে এই ব্যাপারটা বলতে গেলে একটু আগে পেছোতে হবে, মানে আমার জন্মের আগের কথা। আমার বাবা মোহাম্মদ ঘোষাল, মোহাম্মদ ঘোষাল, তিনি আমার মাকে বলেছিলেন যে আমাদের যে সন্তান পৃথিবীতে আসছে সেই সন্তানের একটি খুঁত থাকবে এবং সেই সন্তান পরবর্তীকালে সেই খুঁতকে পুরো নস্যাৎ করে দিয়ে সে লেখিকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবে। মানে আপনার বাবাই এই ভবিষ্যৎবাণীটি করেছিলেন? একেবারে। এবং আমার নামটিও যে বিতস্তা হবে তখন থেকে তিনি জানিয়ে রেখেছিলেন মাকে। তো আমি যখন জন্মাই, তো সচরাচর কী হয়, মানুষের হাত পা এই সমস্ত কান এগুলো পরীক্ষা করা হয়। তো ডাক্তাররা সমস্ত পরীক্ষা করেছেন, সব কিছু ঠিক আছে। তো মা নিশ্চিত যে বাবার গণনা ভুল। কিন্তু বাবা সারাক্ষণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন আমাকে। তো তখন আমি 1 বছর বয়স, একটু একটু কথা বলছি, কিন্তু তখনও তো সেরকম কিছু বোঝার মতো নয়। এবং আমাদের বাড়িতে ঠাকুমা বলতেন সবাই একটু দেরি করেই কথা বলেছি, ফলে খুব একটা চিন্তার বিষয়ও ছিল না। কিন্তু বাবার মধ্যে একটা হচ্ছিল সমানে যে এই মেয়ের তো কিছু একটা হওয়া উচিত। সেই সময় আমার অন্নপ্রাশনের পরে, মানে 1 বছর হয়েও গেছে, তখন আমার ঠাকুমা একবার এসেছেন। ঠাকুমা ছিলেন ডাক্তারের মেয়ে। তো ঠাকুমা হঠাৎ বাবার কথা শুনতে শুনতে মুখটা হা করেছে, দিয়ে বলছে পেয়েছি, ইহুদের কথা বলছে আমার ছেলে। তো মা দৌড়ে গেছে যে কী হয়েছে। তখন দেখা গেল যে আমার আলজি, 3টে আলজি, এবং কোনোটাই কারোর সাথে যোগ নেই। ফলে যে শ্বাসনালী দিয়ে গলায় দিয়ে শব্দটা বেরোবে সেটা বেরোচ্ছে না। সঙ্গে সঙ্গে বাবা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলেন এবং ডাক্তার বললেন এটা সেই সময় আমার যখন জন্ম হয়েছে তখন বিরলতম একটা রোগ, কারণ যে রোগটার নাম হচ্ছে ক্লেফট প্যালেট। এবং সেই রোগটা সচরাচর সেই সময় দেখা যেত সামনে ঠোঁট কাটা, যেটাকে গলা কাটা বলা হতো। কিন্তু আমার তো ওরকম কিছু নেই। এইবার তাহলে কী করে সেটাকে করা হবে? আর ওইটুকুনি বাচ্চা ধরা পড়েছে এবং এটা একটা জীবন সংশয় হবার মতো অপারেশন হবে। আচ্ছা। তো ওর বাবা বললেন যে যাই হোক, আমি জানি আমার মেয়ে বাঁচবে এবং তার জন্য যা যা করার আপনারা করুন। তখন দিল্লিতে বাবা ওখানকার তখন সত্য বোধহয় এইমস তৈরি হচ্ছে বা হবে এরকম কিছু, সেইখানে এই সেমিনার হচ্ছে এবং সেখানে তখন বিদেশ থেকে প্রচুর ডাক্তার আনা হয়েছে। বাবা সেখানে গেলেন এবং আমার এই সমস্যাটা নিয়ে কথা বললেন। তো আমার সৌভাগ্য যে বিদেশে তখন এই বিষয়টা নিয়েই কাজ করছিলেন এমন 2জন ডাক্তার সেখানে ছিলেন। তারা এলেন কলকাতায় আমাকে দেখার জন্য, কারণ এটা ভারতের ইতিহাসে খুবই কম অপারেশন হয়েছে এরকম এই সময়। ফলে আমি তাদের কাছে কিছুটা হয়তো গিনিপুগও ছিলাম। তো তারা প্রথম অপারেশন করলেন, তখন আমার 1.5 বছর বয়স।
দেড় বছর অপারেশনের করার পরে তারা বললেন যে অনেকটা সময় লাগবে, হয়তো যে শব্দগুলো আসবে সেগুলো খুব একটা পরিষ্কার হবে না। এবার 2.5 বছরে আর একটা অপারেশন হলো। 2.5 বছরে যখন অপারেশন হলো তখন যিনি বাঙালি ডাক্তার ছিলেন সন্তোষ মোহন দাস, তিনি মাকে বললেন ওকে এখন থেকে বাঁশি, গান এসব শেখাতে শুরু করো এবং শাঁখ বাজানো। মানে সেগুলো যেখানে শ্বাস নিয়ে কাজটা শ্বাস বেশি নিয়ে, হয়। একদম। আচ্ছা, তো মা ই করতেন সেভাবে আমাকে করতে চেষ্টা করছিলেন, কিন্তু সেই বয়সে মানে দম নেবার মতো অবস্থা আমার থাকতো না আর কি। কিন্তু মাও নাছোড়বান না, আর আমারও তখন মার চোখে জল দেখে মনে হতো যে কিছু একটা করি, এরকম একটা ফিলিং খুব অস্পষ্ট মনে পড়ে। মানে আমি খুব কাঁদতাম, ভীষণ কষ্ট হচ্ছে দেখে। মা তখন আমাকে গল্প বলতেন আর বলতেন যে এইটা করে ফেল, তাহলে তোকে একটা বই উপহার দেবো। মানে তখন ছবিতে বই পড়ি, 2.5 বছরে আর কি বই। তো সেই করতে করতে বাবা আমাকে কী করলেন, স্কুলে ভর্তি করে দিলেন 3 বছর বয়সেই, যে অনেক বাচ্চার সাথে কথা বললে তখন হয়তো ঠিক হবে। তো যখন স্কুলে গেলাম অনেক বাচ্চার সঙ্গে কথা বলতে বলতে একটু একটু করে আমার কথাগুলো বেরোতে শুরু করলো। কিন্তু ওই স্পিচ থেরাপিটা দীর্ঘদিন চলেছে। মানে এখনও আমার নিজের কানে যে শব্দগুলো মনে হয় যে একটু অসুবিধা, আমি কিন্তু এখনও স্পিচ থেরাপির সাহায্য নিই। তার মানে স্পিচ থেরাপি কিন্তু একটা বিজ্ঞানসম্মত একটা উপায়, এইভাবে যে মানুষরা অসুবিধের মধ্যে রয়েছেন তাদের সেই প্রতিবন্ধকতাটা কাটানোর। একেবারে, এবং অনেক বাচিক শিল্পীও কিন্তু নিয়মিত স্পিচ থেরাপি করায়, কারণ শব্দ উচ্চারণের জন্য, কারণ শব্দ তো ব্রহ্ম। একদম। এবং সেটা যদি ঠিকঠাক আমরা যে ওং শব্দ উচ্চারণ করি সেটাও যদি সঠিকভাবে না করতে পারি তাহলে সেটার কোনো মানে দাঁড়ায় না। তো সেইটা আমাকে খুব তো এই বাঁচিয়ে যে দিয়েছে। 2.5 বছরে মানে দ্বিতীয় অপারেশনটা হলো, তারপরে কি আর কোনো হ্যাঁ, অপারেশন? 3.5 বছরে আবার একটা, 3.5 বছরে অপারেশনটা হয়তো না করলেও চলতো, কিন্তু কিছুটা ডাক্তাররা ওই পরীক্ষা করার জন্যই করলেন। তার আরেকটাও কারণ ছিল, সেই সময় তো আমি মানে যা হয়ে উনি বাচ্চা, প্রচুর রাস্তাঘাটে বেরোচ্ছি, সবাই কথা বলছে বা আমি হয়তো কিছু একটা উত্তর নেবার চেষ্টা করছি। বড়রা খুব ভেঙাতো আমাকে। তো সেই সময় কী হতো, আমি না ভেঙানিটা খুব একটা বুঝতে পারতাম না যে কেন ভেঙাচ্ছে বা আমার কোথায় ভুল হচ্ছে, এগুলো খুব একটা বুঝতে পারতাম না। তো এরকমই একটা দিন আমাকে যখন মানে কেউ একটা কিছু বলেছে, আমি শুনতে পেলাম মা সেই ভদ্রলোককে, মানে আমরা কাকু বলতাম, তিনি আমাদের বাড়িতে খবরের কাগজ দিতে আসতেন। তো মা তাকে বউকে বলছেন যে ওই ভদ্রলোকের চোখে একটা সমস্যা ছিল, যে তোকে যদি এরকমভাবে সবাই চোখের সমস্যা নিয়ে বলতে শুরু করে তাহলে তোর আত্মবিশ্বাস কোথায় যাবে। কাজেই যাদের এরকম আছে তাদের এরকমভাবে আত্মবিশ্বাসটা নষ্ট করিস না। তো আমার সেদিনই প্রথম একটা অনুভূতি হলো যে আমার একটা কোথাও সমস্যা আছে। তো সন্ধ্যেবেলা বাবা যখন ফিরেছেন আমি তখন বসে বসে কাঁদছিলাম। কী সমস্যা সেটা কিন্তু আমি তখনও বুঝতে পারিনি। তো বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, তো আমি বললাম যে কী জানি আমাকে সবাই ভেঙায়, মা যে একজন কাকুকে বলছিলেন। তো বাবা বললেন যে তোমার কী সমস্যা হলো তাতে? বললাম না, আমার বন্ধুরা যদি কথা না বলে আমার এতে। তো বাবা আমাকে ঠাকুর ঘরে নিয়ে গেলেন। ঠাকুর ঘরে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা 3টে ছবি তাদের সামনে দাঁড় করালেন। দিয়ে বললেন, আজ থেকে এই মুহূর্ত থেকে যদি বাইরের জগতে তোমার কথা বলার একজনও বন্ধু না থাকে, এরা তোমার বন্ধু হলো। তোমার যা বলতে ইচ্ছে করবে, যা করতে ইচ্ছে করবে, এদের সঙ্গে তুমি ভাগ করে নাও। এবং ওইটা মানে আমার রেগুলার জীবনের একটা অংশ হয়ে গেছে, মানে এখনও পর্যন্ত। মানে ওই যে অভ্যেসটা তৈরি হলো, আমার সবসময় মনে হতো যে ঠিক আছে, বন্ধুরা না শুনলে না শুনলো, একজন তো বন্ধু আছে যে আমার শুনবে কথা। মানে ছোটবেলায় ওটা একটা থেরাপির কাজ করেছিল। একেবারে মানে এটা আমার আত্মবিশ্বাসটাকে ওইটুকুনি বয়স থেকেই খুব বাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, এই যে সমস্যার কথাটা বললেন এটাতেই আমি আসছিলাম, যে একটা ছোট বাচ্চা বড় হচ্ছে, তার কাছে আশেপাশের মা বাবার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষজনেরও অনেক কিছু এক্সপেকটেশন থাকে। মানে ভাবেন যে ছোট বাচ্চা, একটু নাচ করে দেখাও, একটু গান করে শোনাও, এগুলো তো আমরা সাধারণত করে থাকি বা দেখিয়েও থাকি। তো
ওই সময় যখন কথা বলার একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আশেপাশের লোকের কাছ থেকে যেরকম ব্যবহার পেয়েছেন, নিজের মধ্যে তখন বাবা এরকমভাবে পাশে দাঁড়িয়েছেন ঠিক আছে, কিন্তু তবুও কি কোনো একটা সময় নিজের মনের বা নিজের কাছে মনে হয়েছিল যে আমি কেন এরকম? না, আসলে ওই যে মানে আমার না ছোটবেলা থেকে হয়তো অনেকের মনে হতে পারে সেটা। কিন্তু আমার হয়নি। তার কারণ হচ্ছে যে যখন আমি বুঝতে শিখলাম যে আমার এই সমস্যাটা, তখন আমি কোনোদিন সমস্যাটাকে নিয়ে ভাবিনি। আমার সবসময় মনে হতো সমস্যাটাকে কি করে দূর করা যেতে পারে। আমার স্কুল বলুন বা আমার পরবর্তী জীবন বা পাড়ার প্রতিবেশী অনেক সময় এটাকে নিয়ে ব্যঙ্গ করেছে। স্কুলে আমাকে একের পর এক অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমনকি আমি যখন ক্লাস 7 এ পড়ি বা নদীর পুজো হবে, ১ম রাউন্ডে আমি সিলেক্টেড যে হবেই, ওই হবে। কারণ আমি নাচ করতাম তখন। তো শ্রীমতীর ভূমিকায় সবকিছুই শেষ মুহূর্তে এসে আমাকে বলা হলো, "না, ওর গলার স্বর ভালো না, ওকে বাদ দিতে হবে।" তো আমি সবসময় ভাবতাম কি যে এই যে বাদগুলো আমাকে দিচ্ছে, এর থেকে আমি কি করে বেরোতে পারি এবং তার জন্য আমাকে কি করতে হতে পারে, সেটাতেই আমি সবসময় নজর দিয়েছি। এবং সেই সময় আমার মা একটি গল্প বলেছিলেন যে আ এ এ একজন আ পা খোড়া ব্যক্তি পাহাড় জয় করেছে। তো তোমার কি এরকম কোনো সমস্যা রয়েছে? তুমি ভেবে দেখো। তা আমি তো নেই। বাইরে তো দেখলে কিছুই বোঝা যায় না। তো আমি বললাম, "না।" বলছে, "তার যদি মনের জোর থাকতে পারে, তোমার কেন থাকবে না?" তো এই যে থেরাপিগুলোকে আমি এখন বুঝি ওগুলো একটা থেরাপি। তো ওই থেরাপিগুলো আমাকে কোনোদিন বুঝতে দেয়নি যে আমার মধ্যে কোনো একটা অক্ষমতা রয়েছে। আমি সবসময় চেষ্টা করেছি প্রচুর মানুষের সাথে মিশতে। আর যখন দেখলাম একেবারে আমি নিতে পারছি না এই এত সমালোচনা, এত আ আ সমস্ত কিছু থেকে বা ব্যঙ্গ বা ভেঙানো, তখন আমি শ্মশানে চলে যেতাম। আমার ছোটবেলা থেকে একটা অভ্যেস ছিল বাবার সঙ্গে শ্মশানে গিয়ে রাত কাটানো, দিন কাটানো। বাবা যেহেতু সাধনা করতেন। তো ওই অভ্যেসটাও আমাকে খুব কাজে দিয়েছে। কারণ ওখানে আমার বন্ধু যারা হতেন তারা ডোম। ডোমেরা একটা অদ্ভুত ওদের জীবন দর্শন থাকে। ওরা কিন্তু আমাদের এই চারিপাশের জীবন নিয়ে খুব একটা ভাবিত হয় না। ওরা ভাবিত হয় যে পরপারে কী হতে পারে। ওরা যে কাজটা করছে, প্রতি মুহূর্তে এত, এত মানুষকে তারা অগ্নিতে করছেন, সংস্কার করছেন। সংস্কার করছেন। হুম। তার পরবর্তী জীবনের ফল নিয়েই তারা বেঁচে হতেন। তো আচ্ছা। তারা আমাকে না প্রতিদিন আমার এই যখন আমি বলতাম যে, "তোমরা আমাকে এইসব গল্প কেন বলো? আমাকে তো কলকাতায় এরকম বলে, স্কুলে এরকম বলে।" ওরা আমাকে অদ্ভুতভাবে মানে আ এমন, এমন গল্প বলত, তাতে আমার মনে হতো সত্যিই তো আমি এরকম ভাবছি কেন? মানে যারা করছেন, যারা বলছেন এটা তাদের সমস্যা, আমার নয়। আমার চেষ্টা হচ্ছে আমি কি করে বোঝাতে পারছি কিনা সেটা বোঝানো। এবং সেই করতে, করতেই আজকে কিন্তু এখানে। আচ্ছা, পরিবার যেমন শুধু বাবা মা নিয়ে হয় না, ঠাকুমা দাদু, তার সঙ্গে তো আমাদের একটা বৃহত্তর পরিবারও থাকে। আত্মীয় স্বজন, ভাই বোন, খুড়তুতো জ্যাঠতুতো, সেই পরিসরে আপনি সেখানে কীরকমভাবে আপনার সমস্যা নিয়ে কিভাবে গিয়ে দাঁড়াতেন বা তারা কিভাবে আপনাকে গ্রহণ করেছিল, সেখানের সমস্যা বা সেখানকার কথা যদি একটু বলেন। আত্মীয়স্বজন বা আমার পরিবার মানে বৃহত্তর বাবার পরিবার, মায়ের পরিবার, তাদের কাছে না আমি বংশের বড় মেয়ে ছিলাম। ফলে আমার এইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। তারা মনে করতো আমি যে কথাটা বলছি বা চেষ্টা করছি সেটাই হচ্ছে পৃথিবীর সেরা উপহার তাদের কাছে। এবং তারা সবসময় আমাকে খুব সাহস জোগাতো মনে। খুব বলতো যে, "না, না একদম ঠিক। তোর মতো করে কেউ বলতে পারে না কথা।" এরকমভাবে। এবং আজও সেই প্রশ্রয়টা তারা আমাকে দেয়। এবার আমার দুটো বোন, তাদের কথা একটু না বললে এখানে হয় না। আমার মেজ বোন যেহেতু পাড়ার কেউ আমাকে কিছু বলবে, সেজন্য সে আর আমি একদম পিঠোপিঠি। মানে ১ বছরের তাদের সঙ্গে আমার পার্থক্য। সে সবসময় আমাকে গার্ড করে রাখত। মানে মানুষজন জেনে গেল যে ওর দিদিকে কিছু বললে বোন আছে, ওরা তাকে সাহায্য করার জন্য। ফলে পাড়ার লোকেরা আমাকে বা স্কুলের ছাত্রছাত্রীরা কেউ আর বিরক্ত করার সাহস পায়নি। কিন্তু যেটা হয়েছে আমি বুঝতে পারতাম মানে অনেকেই আক্ষেপ করতেন যে আ আ ঘোষালবাবুর মেয়েটাকে দেখতে শুনতে এত ভালো, পড়াশোনায় এত ভালো, কিন্তু এমন গলার স্বরটা ওর কি কোনোদিন বিয়ে হবে?
বা এই এই প্রশ্নটাতেই আসতাম আমি, যে এই এটা তো সবার প্রশ্নগুলো- আগে, মানে মা বাবার থেকেও মাথা ব্যথা থাকে আশেপাশের মানুষজনের। তাহলে হ্যাঁ, এবং এই প্রশ্নটাও করতাম যে স্কুলে নয় পাড়ার মধ্যে কলেজেও কি করে পড়বে, কলেজের বন্ধুরা টিচাররা ও এই ক্লাস করতে দেবে এরকম সমস্যা নিয়ে। তো এইগুলো বাবা মা শুনতেন, আমার থেকেও বেশি তারা শুনতেন, এবং জানি না তারা কি করে সামলাতেন, কিন্তু সেই ধাক্কাটা আমার ওপরে পড়েনি, কারণ সবসময় তারা আমার পাশে ছিলেন। আপনার কি মনে হয় যে একজন মানুষকে যখন এইরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে যেতে হয়, তখন পরিবারের ভূমিকাটা কোন দিক থেকে বেশি জরুরি হয়? মানে চিকিৎসাগত দিক থেকে বেশি সচেতন হওয়া দরকার, নাকি বাচ্চাটার পাশে সর্বক্ষণের জন্য একটা দাঁড়ানোর দরকার হয়? আমার মনে হয় চিকিৎসাটা তো মানে ওষুধ বা কিছু নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে চলবে, সেটা ডাক্তারের কাজ। কিন্তু বাবা মা এবং পরিবার যদি পাশে না থাকে, এবং সন্তান যদি কোনোরকম প্রতিবন্ধকতা, শুধু গলার নয়, যে কোনো প্রতিবন্ধকতা থাকে, বাবা মা পাশে না থাকলে সে কখনো মনের জোর পেতে পারে না, এবং যে আত্মবিশ্বাস তৈরি হয়, এটা তো ছোটো থেকেই তৈরি হয়, সেই আত্মবিশ্বাসের জায়গাটা পুরো ঘেঁটে যায় তার। ফলে পরিবার এবং বাড়ি আর বাবা মা, এটা খুবই একটা শক্তিশালী পিলার আমাদের জীবনে, যারা না থাকলে খুবই সমস্যা। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন যে দিদি কি বলছেন, যে যদিও থেকে থাকে কেউ আপনার আশেপাশে নিজেদের পরিবারে এরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের পাশে কিন্তু শক্ত হয়ে দাঁড়ান, যাতে তারাও নিজেদের পথটা বেছে নিতে পারে। যেমন আজকে দিদি একজন প্রতিষ্ঠিত লেখিকা শুধু নয়, অধ্যাপিকাও বটে। তো এই যে পথটা পেরিয়ে এসেছেন, দীর্ঘ যাত্রা, সেটা কিন্তু এই মনের জোরের জন্যই সম্ভব হয়েছে। তাই তো আমার মনে হয় যে মনের জোরটা থাকলে সব রকম দিক থেকেই আমরা এগিয়ে যেতে পারি, তাই না? হ্যাঁ, আমি আরেকটা কথা যোগ করতে চাই এই মনের জোর প্রসঙ্গে। প্রতিটি বাচ্চাকে না, বিশেষ করে এই ধরনের বাচ্চাদের একটা বড় থেরাপি হচ্ছে মেডিটেশন। তার কারণ মেডিটেশন করলে আমরা নিজের মনটাকে বুঝতে পারি। স্কুল কলেজগুলোতে তো এই বিদ্যা দেয় না মেডিটেশনের, কিন্তু বাবা মা যদি ছোটো থেকে যোগাভ্যাস এবং মেডিটেশন দেন, ওটা শেখায়, এই মনের জোরটা কিন্তু খুব বেড়ে যায়। আমার যেটা অভ্যেস হয়েছিল একেবারেই ওই শ্মশানে কাটানো দিনগুলোর সময় থেকে বাবার পাশে বয়ে থাকতে থাকতে, সেটা তো সকলের ক্ষেত্রে ঘটে না, কিন্তু বাড়িতে যদি এইরকম একটা কিছু করা যায়, এবং তার পাশাপাশি যদি মা, যিনি সবসময় বাচ্চার সঙ্গে থাকছেন, তিনিও খানিকক্ষণ থাকেন, তাহলে মায়েরও মনের জোর বৃদ্ধি পাবে, বাচ্চারও। একদমই তাই। আসলে আমরা যখন অভিভাবক হয়ে যাই বা বাবা মা হয়ে যাই, তখন অনেকটা দায়িত্ব বেড়ে যায়, একেবারে। এবং ভবিষ্যৎটাকেও অনেকটা দেখে নিতে হয় যে কিভাবে আমরা বাচ্চাটাকে পথটা দেখাবো। এটা একটা খুবই বড় দায়িত্ব, গুরুভার। এইবারে আসি বিবাহ। এই বিবাহ সংক্রান্ত যে সমস্ত বিজ্ঞাপনগুলো আছে, সুগৃহিণী হতে হবে, সুন্দরী হতে হবে, অনেক কিছু, ফর্সা হতে হবে, ফর্সা হতে হবে, সুগায়িকা হতে হবে, সুগায়িকা হবে। তারপরে রন্ধনে পটু হতে হবে। সবকিছু। তো এই সমস্ত পটুতার পরেও তো আর একটা পটুতাও থাকে, ভালো কথাও বলতে হবে। যিনি জীবন সঙ্গী হবেন, তার সঙ্গে মনের কথাটা ভালোভাবে ভাগ করে নিতে পারবেন। এই জায়গাটায় এই আপনার অ্যাচিভমেন্টটা একটু শুনবো। আমার সঙ্গে যারা বিবাহিত সূত্রে যিনি আমার সঙ্গে রয়েছেন এখনও পর্যন্ত, তাকে আমি খুব ছোটো থেকে চিনতাম, কিন্তু হ্যাঁ, বিয়ের কথা তার সাথে হয়নি কখনো। তো যখন দুই বাড়ির মধ্যে বিয়ের কথা হচ্ছে, তখন আমার কানে এলো আমাদের এক পরিচিত মানুষের কথা। তিনি বলেছিলেন, সবই তো ভালো, আমার বিয়েও কম বয়সেই হয়ে গেছে, মানে গ্র্যাজুয়েশনও তখন আমি কমপ্লিট করিনি, আর আমার বড় তখন সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কলকাতায় এসছে। তো তাকে আমার বাবাকে জিজ্ঞাসা করতে যে, তোমাকে প্রচুর টাকা পয়সা দিতে হবে এইরকম মেয়ের বিয়ে দেবার জন্য, বা এইরকম মেয়ে কেনই বা বিয়ে পার করবে কি করে? পার করবে কী করে? তো আমি জানি না, তারপরে আমার আর শোনার ইচ্ছে হয়নি, কিন্তু আমি আমার শ্বশুরকে এই প্রসঙ্গে যখন কথা বলতে এলেন বাবার সঙ্গে, শ্বশুর প্রথমেই বললেন, আমি জানি যে আমাদের যিনি বৌমা হতে চলেছেন, তিনি
এখনো পর্যন্ত কোনো বিষয়ে দ্বিতীয় হয়নি। মানে উচ্চ মাধ্যমিক অবধি তখনও আমি মানে ফার্স্ট ডিভিশন পেয়েছি এবং গ্র্যাজুয়েশনের দুটো সেমিস্টারই তখন আমার ফার্স্ট ক্লাস। উনি বললেন এর থেকে বড় যোগ্যতা কিছু দরকার নেই। আর যারা বলছেন গলার জন্য, ও যদি বিয়ের পরে কোনো দুর্ঘটনা ঘটতো সেটা তো আমাদের মেনে নিতে হতো। ফলে ওই ব্যাপার নিয়ে আমরা কেউ মাথা ঘামাচ্ছি না। ফলে আমি বলব যে আমি খুবই ভাগ্যবতী। আমার শ্বশুরবাড়ি, বিশেষ করে পরবর্তীকালেও যারা আমার শাশুড়িকে কখনো বলেছেন এই বিষয়টাকে নিয়ে কোনো কথা, তারা একবারে গুরুত্বই দেননি। তারা সবসময়ই মনে করেছেন যে তারা একটি সেরা বৌমা পেয়েছেন, যে পড়াশোনায় এত ভালো, যে ভবিষ্যতে তাদের সঙ্গে দায়িত্ব নিতে সক্ষম হবে এবং তারা মনে করেন আমার থেকে ভালো বৌমা তারা পেতেন না। ফলে আমি এদিকটাতে অত্যন্ত ভাগ্যবতী। এবারে আরেকটা কথা জানতে চাইব, সন্তান, আপনার একটি মেয়ে আছে, সন্তান যখন বড় হচ্ছে সে তো মায়ের একটু তফাৎ দেখছে অন্য মায়ের সাথে বা অন্য কারোর সাথে, সেক্ষেত্রে তার প্রশ্নের সম্মুখীন কি হতে হয়েছে? না, তার কারণ হচ্ছে আমার বাচ্চা যখন হবে বলে ঠিক হয়েছিল, এই আমার বাবা তখনও বলে দিয়েছিল মেয়েই হবে এবং এর নাম এই হবে। তো আমার এই বাবাকে জিজ্ঞাসা ছিল যে বাবা ওরও কি আমার মতো সমস্যা হবে? তা বাবা বলেছিলেন না, তুমি ওকে নিয়ে একদম চিন্তা করবে না। তো কিন্তু যা হয় মায়ের মন না। ফলে ডাক্তার হবার মানে ডাক্তার ও হয়েছে আমাকে দেখানোর পরে আমি প্রথম জিজ্ঞাসা করেছিলাম যে ও না মুখ কিছু দেখতে হবে না, ওগুলো আমি দেখতে পাচ্ছি, গলাটা আগে দেখুন। এবং ও যখন একটু কথা বলছে, যতক্ষণ না পরিষ্কার গলা কথা বলতে শিখছে, আমার খালি মনে হতো যে ও কি আমার সঙ্গে কথা বলছে, আমাকেই সারাদিন শুনছে, ওর মধ্যেও এরকম কোনো নেশাল শব্দ এসে যাবে, এটা বারবার আমার মনে হতো। তো ঈশ্বরের আশীর্বাদ সেরকম কিছু হয়নি। আর ও ছোটোবেলা থেকে যেহেতু দেখেছে যে ওর স্কুলেতে কোনো বাচ্চার কোনো অসুবিধা হলে স্কুল থেকে আমায় রেখে পাঠানো হতো তাকে কাউন্সিলিং করানোর জন্য, মানে বাবা মাকেও নয়। এবং এটা আমি না ও যে স্কুলে পড়েছে সেখানে বলে রেখেছিলাম যে যদি এরকম কোনো বাচ্চা আসে, যদি শুধু গলারই নয় অন্য কোনো বিষয় নিয়েও যদি দেখেন যে বাচ্চারা অন্য বাচ্চাদের থেকে একটু আলাদা, আমাকে ডাকবেন, আমি তার সঙ্গে কথা বলবো। তো ও সেটা বারবার দেখেছে যে মা এরকম যায় সবসময় এবং সেই বাচ্চারা অন্ত প্রাণ হয়ে যায় তারপর থেকে। এবং হয়তো আগে পেছনের বেঞ্চে বসতো, তারা ক্রমশ সামনের বেঞ্চে বসতে। ফলে ওর কাছে এইগুলোর কোনো গুরুত্বই ছিল না। এই সব কিছুর শেষে না কিছু ভালো কথা মনকে খুব ভালো করে দেয়। প্রতিবন্ধকতা তো জীবনে থাকেই, আজকে আপনার একরকম আমার একরকম, কিন্তু প্রতিবন্ধকতাকে পেরিয়ে যখন আমরা একটা কোনো আলোর পথ দেখি বা আলোতে পৌঁছতে পারি, তখনই কিন্তু আমাদের সেই মনের আসল ভালো লাগাটা কিন্তু আমরা পাই। আপনার জীবনে তো ভালো লাগার একটা জায়গা তৈরি হয়েছে, কেননা সবাই পাশে এসে দাঁড়িয়েছে। উল্টো দিকে হয়তো প্রচুর মানুষও ছিল, কিন্তু তাদেরকে অতটা মনে হয়নি প্রতিবন্ধকতা, যেহেতু পাশে অনেকজনকে পেয়েছেন। আসলে আমার যেটা সবসময়ই মনে হয়েছে, মানে যবে থেকে আমি সচেতনভাবে বুঝতে শিখেছি তখন থেকে আমার মনে হয়েছে যে মানুষের শারীরিক প্রতিবন্ধকতাটা খুব বড় প্রতিবন্ধকতা নয়। প্রতিবন্ধকতাটা মানুষের মনের, জীবন দর্শনের। তুমি আরেকজনকে এমন করে দেখছো, কারণ মনে হতে পারে আমার গলাটা দারুণ, আমার কারণ মনে হতে পারে যে না ওর গলাটা একেবারেই সহ্য করা যাচ্ছে না, কারণ মনে হতে পারে ও তো খুঁড়িয়ে হাঁটলে কী হবে, রেজাল্টটা তো খুব ভালো, কিন্তু আরেকজনের মনে হতে পারে ওটাই ওর সবচেয়ে বেশি। আমি একটা কথা দিদি আপনাকে বলবো যে আজকে যেহেতু আপনি এরকম জায়গায় একটা রয়েছেন, তো শ্রোতা বন্ধুদের যদি একটু বলেন যে কোনো বাচ্চার এরকম সমস্যা আছে কি না, সেটা বুঝতে গেলে বাবা মাকে কিভাবে সেই পরীক্ষাটা করতে হবে, যেটা একদম শুরুতেই করতে পারেন তারা ঘরে, সেটা যদি দেখে তারপরে তো ডাক্তারের কাছে যেতেই হবে, কিন্তু তার আগের পদক্ষেপটা কি হতে পারে? না, এখন কিন্তু ডাক্তাররা যখন জন্মায় তখনই ভালো করে সব পরীক্ষা করে দেখে নেয়। খালি গলাটা হয়তো বুঝতে পারে না, কিন্তু বাকি সমস্যাগুলো মোটামুটি বোঝা যায়। এবং এখন আমি বিভিন্ন এই আমার নিজের বিষয় নিয়েই গবেষণা করতে গিয়ে দেখেছি যে এখন অনেক স্পিচ থেরাপি আছেন, বাচ্চা হওয়া মাত্রই তারা এসে করে নেন আচ্ছা, যে এরকম সমস্যা আছে কিনা, এবং একদম ছোটো থেকেই তারা তাদেরকে গুরুত্ব দিতে শুরু করেন। কিন্তু আবারও বলবো যে বাবা মা তো সবচেয়ে আগে বুঝতে পারে যে তার সমস্যাটা কী। যেই মুহূর্তে
আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চার কোনো একটা সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে যদি সেই বিষয়ে ডাক্তারের পরামর্শ নেন, আমার মনে হয় কোনো সমস্যাই কিন্তু দূর করা যাবে না এমন নয়। হয়তো হ্যাঁ, সচেতনতাটা ভীষণ ভীষণ দরকার। দরকার। হয়তো আমাদের দেশে সেই সচেতনতার অভাব আছে, হ্যাঁ, বাবা সেটাই। মার গাফিলতি রয়েছে এবং অনেক সময় তারা লজ্জায়ও জানে না যে, এক্ষুনি এটাই আমি বলতে যাচ্ছিলাম। লজ্জাতে যায় না যে আমার সন্তান এরকম হয়েছে, এরকম আমি হলো, এরকম বাবা কি যাবো, করে যাবো, আমি যাবো কি করে বলবো? পাড়া প্রতিবেশী কি বলবে, হ্যাঁ। তার থেকে বাচ্চাটাকে ঘরে রেখে দিই। ঠিক, কিন্তু লুকিয়ে সেই রাখার চেষ্টা করা হয়। সেইটা না করে যদি আমরা সমস্যাটাকে সমাধান করার দিকে জোর দিই, এই ধরনের বাচ্চাদের বাবা মার যৌথভাবে থেরাপি করা উচিত। তার কারণ বাবা মা যদি শক্ত না থাকে, বাচ্চাকে তো তারা কিছুই করতে পারবেন না। বাচ্চাকে তো একটা থেরাপির মধ্যে দিয়ে যেতেই হবে। তার পাশে থেকে নিজেদেরও একটা থেরাপি করা, যে এই ধরনের বাচ্চাকে সচরাচর যেভাবে প্যারেন্টিং করা হয় সেভাবে তো করা হচ্ছে না। ফলে সেই প্রসেসটাও জানা জরুরি যে কী কী করতে হবে। আমার মা যেমন জেনেছিলেন যে আমাকে বাঁশি বাজাতে হবে, শাঁখ বাজাতে হবে, সরগম প্র্যাকটিস করতে হবে রেগুলার ওয়েতে। তো এইরকম বাচ্চাদের জন্য নির্দিষ্ট একটা থেরাপি থাকে। সেই থেরাপিটা নিজে যদি সচেতন না হন তাহলে তো বাচ্চাকে করাতে পারবে না। ঠিক একদম আছে? ঠিক। এটা যেটা নিয়মিত করি আমি এখনো, সেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে, আমার মনে আছে যখন আমি প্রথম স্পিচ থেরাপি করাতে শুরু করেছিলাম, সেই ডাক্তার এখন আর বেঁচেও নেই। তিনি সত্য লন্ডন থেকে পাশ করে এসেছিলেন। অনেক দূরে যেতে হতো তখন, উত্তরপাড়ায় যেতে হতো। এই একটাই মাত্র ক্লাস ছিল তখন। তো সেখান থেকে ফিরে তিনি আমাকে একটা দিয়েছিলেন, প্রসেস বলেছিলেন যে তুমি আয়নার সামনে দাঁড়াবে আর ছোট কি করে নড়ছে সেটা দেখে দেখে কথা বলবে। আচ্ছা। তো এইটা আমি এখনও করি। মানে ধরো তোমার কাছে আসবো, তার আগেও কিন্তু আমি অনেকবার দেখেছি যে কোন কোন শব্দগুলো বলবো তাহলে শব্দগুলো ভালো আসবে। আচ্ছা। এইটা আমার একটা এই অভ্যাসটা এখনো আছে। অভ্যেসটা রয়ে গেছে। এবং সেটা করতে মনে হয় ভালোও লাগে এখন। ভালো লাগে তার কারণ যে শব্দটা নিজের কানে আসে যে না এটা পরিষ্কার হলো না, তখন আরেকটি শব্দ, বিকল্প যে শব্দ, সেটা আমার লেখার ক্ষেত্রেও তার কাজে মানে দিয়েছে। শব্দ নিয়ে খেলা কিন্তু চলেই খেলাটা না। একেবারে সেটা আমার লেখার ক্ষেত্রেও কাজে দিয়েছে। ঠিক ঠিক। দিদি, আজকে আপনার কাছ থেকে এত পজিটিভ কথা শুনলাম যে কোনো কিছুই আটকে থাকে না কোনো কিছুর জন্য। পাশে যদি কেউ থাকে থাকলো, না থাকলে না থাকলো, নিজে নিজের জন্য আছি এটাই ভেবে যদি এগোনো যায়। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে রয়েছেন লেখিকা এবং সম্পাদিকা বিতস্তা ঘোষাল। তার থেকে শুনলাম তার জীবনের গল্প। আজ অন্দর সংবাদে এই অন্দরের কথাটা আপনাদের জন্য রইল। দিদি, আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, শেষ কথা কি বলবেন? আমি ধরে নিচ্ছি আমার এই কথা সমস্ত মা বাবা শুনবেন এবং বাচ্চারা যারা শুধুমাত্র একটি বিশেষ সমস্যায় নয়, আরও অনেক সমস্যার মধ্যে দিয়ে তাদের জীবন কাটে, তাদের প্রত্যেকের জন্যে বলছি, পৃথিবীতে তুমি এসেছো কিছু করার জন্য, হেরে যাওয়ার জন্যে নও। এবং বাবা মাদেরও বলছি, সন্তানকে বলুন যে তারা একটি বিশেষ কিছু করার জন্যই তাদের এই ঘটনাটা জীবনে ঘটেছে এবং সেটা তাদের উত্তীর্ণ হতে হবে, উত্তীর্ণ করতে হবে। আপনারা থাকুন, বাচ্চারা পারবেই। আমিও পেরেছি, তারাও পারবে। অনেক ধন্যবাদ দিদি, আপনি আপনার কথা ভাগ করে নিলেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করলেন। অনেক যে ধন্যবাদ। প্রতিবন্ধকতাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার কথা বললেন। আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদেরও নমস্কার। ধন্যবাদ। তার কারণ এই কথাগুলো আমার বারবার মনে হয়, সব সময় বলি, তার কারণ আমাকে দেখি যদি কেউ একটুখানি কিছু ভালো ভাবতে পারে। একদম। নমস্কার দিদি, আবার দেখা হবে নিশ্চয়ই।